দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বেরিয়ে আসছে বেনজিরের আরও ফ্ল্যাট ও ভূমির সন্ধান। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে জানিয়েছেন দুদকের আইনজীবী। বেনজিরের অঢেল সম্পদে হতবাক হাইকোর্ট। এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে শিরোনাম ঠিক করেছি, দুর্নীতি অনিয়ম রুখবে কে। আজকে শিরোনাম এবং কথা বলতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা পরিচয় করাতে চাই। শুরুতেই আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, এবং আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সরাসরি সৌরভ হাসান আপনাকে কাছে একটু যেতে চাই। শুরুতে আমরা বেনজিরের সম্পদের যেন শেষ হচ্ছে না, একের পর এক বেরিয়ে আসছে। আরও কত আছে জানি না, সেটি হয়তো গণমাধ্যমে অনুসন্ধানে আরও বেরিয়ে আসবে। অনুসন্ধান করছে দুদকের পক্ষ থেকে, আরও 8টি ফ্ল্যাট, 76 বিঘা জমি পাওয়া গেছে। এসব অনিয়ম দুর্নীতি যখন ঘটে সে সময় আসলে ধরা পড়ে না, এবং সে সময় দুর্নীতির খবরগুলো আমরা অনেকাংশেই গণমাধ্যমে আসতে দেখি না। যখন আসলে ঘটে ঘটনাগুলো বা যখন তারা পদে থাকে, কেন ধরা যায় না বা কেন গণমাধ্যমে আসে না? আপনি একজন গণমাধ্যম কর্মীও, একটু যদি বলেন। যদি গণতন্ত্র ঠিকমতো কাজ করত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মানে স্বাধীনভাবে কাজ করতে পারত, দুদক সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি স্বাতন্ত্র্য বজায় রাখতে পারত, যার যার উপর অর্পিত যে দায়িত্ব, তাহলে এগুলো কিন্তু এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেত। এ সম্পর্কে গণমাধ্যমে খবর আসতো এবং সরকার সেই খবর আসার ক্ষেত্রে কোনো বাধা দিত না। সম্প্রতি নবাবের এক আলোচনা সভায় রেজিস্ট্রার সম্পাদক মাহবুজ আনাম বলেছেন যে এই যে বেনজিরের যেসব কাণ্ডকীর্তি বেরোচ্ছে, এটা গণমাধ্যম জানতো না তা নয়, কিন্তু গণমাধ্যম প্রকাশ করতে পারেনি। কেন পারেনি? যারা প্রকাশ করবে, ধরেন রিপোর্টার অনুসন্ধানে যাবে, তার নিরাপত্তা কে দেবে? আর সুতরাং এক ধরনের ভয়ের সংস্কৃতি তো কাজ করছে, এটা তো স্বীকার করতে হবে। এখন ঠিক যে গণমাধ্যমের এটা ব্যর্থতাই বলবো যে এটা আমরা বের করতে পারিনি। ক্যাসিনোর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। যখন ক্যাসিনোর সরকার অভিযান চালালো, তারপর সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার হলো, কিন্তু আবার দেখলাম যে ক্যাসিনো বিরোধী অভিযানও একসময় রহিত হয়ে গেল। ক্যাসিনোর বড় বড় যারা রাঘব বল বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে কাউকে ছাড় দেওয়া হবে না, পরে দেখলাম যে নানাভাবে ছাড় দেওয়া হয়েছে, তাদের নামে পোস্টার ঢাকা শহরে ছেয়ে গেছে। সুতরাং এক ধরনের রাষ্ট্র তো রাজনীতি তো রাষ্ট্র পরিচালনা করে। রাজনীতি যদি স্বচ্ছ না হয়, তাহলে অনেক ক্ষেত্রেই লুকিয়ে রাখা হয় অনেক কিছুই। যেসব প্রশাসন আছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে, দুদক আছে, তারা কেন ধরতে পারে? এখন ধরুন, আরেকটা বিষয় আমি একটু যুক্ত করি না, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভয়ের সংস্কৃতি, সেটি কি এই সরকারের আমলেই না আগেও ছিল বা সবসময় ছিল? সবসময় ছিল, কম বেশি, হয়তো মাত্রাটা বেড়েছে। আপনি দেখুন, এই দুর্নীতি বিরোধী অভিযান বা দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে এমন কোনো সরকার নেই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেননি। বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে পরবর্তীকালে জিয়াউর রহমান, তারপরে এরশাদ তো আসলেনি যে দুর্নীতি, দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করার জন্য, কারণ আগের সরকার দুর্নীতিবাদ ছিল। আর একটু করে 75-এর পরে যারা আসছেন তারাও একই স্লোগান দিয়েছে। 91 যারা আসছেন, 96 যারা এসেছেন, এটি বলবো যে বাংলাদেশের দুর্ভাগ্য। ঠিক আছে, গণমাধ্যম প্রকাশ করতে পারেনি, কিন্তু দুদক বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন তারা কেন পারেন না? তারা পারেনি। এই দুদকের সাবেক চেয়ারম্যান বলেছিলেন যে দুদক হচ্ছে নখদন্তহীন বাঘ। এখন নখদন্তহীন বাঘ দিয়ে তো আপনি স্বীকার করতে পারবেন না। তাই নখদন্ত অর্থাৎ তার দুদক যে করতে পারবে সেই শক্তি তাদের দিতে হবে। এখনও এই যে বেনজির, এটা বলবো যে সরকারকে এটি সাধুবাদ জানাবো যে একজন সাবেক আইজিপি কি পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন, এবং অবৈধভাবে। তার বৈধ আয়ের কোনো উৎস একমাত্র তার বেতন এবং তার যদি পারিবারিক সম্পত্তি থাকে, এটা ছাড়া তো নেই। প্রশ্ন হচ্ছে এই ধরনের পদে যারা থাকেন, সব সরকারে আমলে কিন্তু একটা নজরদারি থাকে তাদের সম্পর্কে, যে তারা রাষ্ট্রের, সরকারের কোনো ক্ষতি করে কিনা। নাহলে গোয়েন্দা সংস্থাগুলো কি শুধু বিরোধী দলের জন্যে, শুধু সাংবাদিকদের জন্যে? এটা তো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র
প্রশাসনে যারা শীর্ষ পদে আছেন তাদের প্রতি নজরদারি। আমরা তো দেখলাম যে সাবেক পুলিশ প্রধান বা সাবেক সেনাপ্রধানের উপর কোনো নজরদারি ছিল না। কেন ছিল না? এই প্রশ্নটির জবাব আশা করি যে যারা ক্ষমতায় আছেন তারা দেবেন। আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনার কাছে আসতেছি। আমি রুবিনা আফার কাছে আসতেছি। দুর্নীতি হয়ে যাওয়ার পরে সবসময় বলতে শোনা যায় বা গণমাধ্যমে আসার পরে যে যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সেটি আসলে কতটা বিচারের আওতায় আনা যায় বা ফাঁক ফোকর গলে বেরিয়ে যায় কিনা সেটি নিশ্চয়ই আপনি বলবেন, উত্তর দিবেন। কিন্তু সেই প্রভাবশালী বা ক্ষমতাশালী বা পদে থাকাকালীন সময় কয়জন আসলে আইনের আওতায় এসেছে আপনার কাছে কি মনে হয়? কয়জন এসেছে আসলে, মানে পদে থাকা অবস্থায় প্রভাবশালী ক্ষমতাশালী? ধন্যবাদ আপনাকে। দুর্নীতি তো কেউ বলে কে করে না, সামনে এসে করে না। আজকে যে এই বিষয় নিয়ে আলোচনা করলে, যারা নিয়ে শুরু করলেন আলোচনা, এটা কিন্তু গণমাধ্যমে প্রথম এসছে। গণমাধ্যমে পার্লামেন্টে এসছে, তারপর দুদক ব্যবস্থা পদ থেকে চলে যাওয়ার পরে এসছে। দেখুন, 1 টাকা হোক 1000 টাকা দুর্নীতি কত টাকা বেড়েছে সেটা বিষয় না, আর দুদক বা আইন শৃঙ্খলা বাহিনী তার মধ্যে ব্যবস্থা নিচ্ছে কেন এটা হলো বিষয়। সেটা পরে নিচ্ছে না। দেখুন, আমি তো প্রথমেই বলেছি দুর্নীতিকে বলে কে করে না। আমি দুর্নীতি করছি, আপনারা দেখভাল করেন। বিষয়টা কি এমন? এটা বেরিয়ে আসতে সময় লাগে। কেন সময় লাগে? আমরা বলতে চাই কি, সৌরভ ভাই বলেছেন যে আগের দুর্নীতি কমিশন নখদন্তহীন একটা বাঘ ছিল, এখন কিন্তু সেটা না। এবং আমরা যেটা বলি, আমরা বলবো বেনজির না, নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগ সরকার টানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমাদের অনেক আওয়ামী লীগ নেতা কিন্তু দুদকের আওতায় এসেছেন, দুদকের বিচারের আওতায় এসেছেন। না, আমি আওয়ামী লীগের কথা স্পেসিফিক বলছি না। আমি বলছি যে অনেকে আছেন এখানে, বেনজির আহমেদ নিশ্চয়ই আওয়ামী লীগ করেন না বা কোনো পদেও নেই, কিন্তু যারা আসলে পদে থাকা অবস্থা বা যে সময় ঘটনাটা ঘটে সেই সময় কেন ধরা পড়ে না বা কতজন ধরা পড়েছে? আপনাকে সেই ধরনের কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে? আমি আপনাকে পরিসংখ্যান বলতে পারবো না। জি, তবে এটা বলতে পারবো যে আমাদের সচিবালয়ের বিভিন্ন ব্যাচের বিভিন্ন কর্মকর্তা পিএইচডি আছেন, এবং এর ম্যাক্সিমাম কারণ হলো ওদের অ্যাকাউন্টে হঠাৎ করে কোনো টাকার প্রবাহ দেখা যাচ্ছে, বা কোনো একটা জমির দলিল দেখা যাচ্ছে। এখন তো আপনার যে একটা সিস্টেম আছে, ন্যাশনাল আইডি দিলে যেসব জিনিস এমআইএস পদ্ধতিতে এটা চলে আসে, এবং তারা কিন্তু প্রথমে তদন্ত যায় এবং হওয়ার পরে কিন্তু তারা সাসপেন্ড হয়ে যায়। এগুলো সব পত্রিকায় আসে না, মিডিয়ায় আসে না। এবং এটা কিন্তু তাদের মিডিয়া আসে না কেন? না আসতে না, এটা একটা ডিপার্টমেন্টাল প্রসেস, সব তো আনা যাবে না। জি, তবে আমি যেটা বলতেছিলাম যে আমাদের সরকার কিন্তু এগুলো বিবেচনায় নিচ্ছে। আপনি যে বলছেন নিশ্চয়ই নিচ্ছে, কাউকে নিচ্ছে না, ব্যাপারটা তা না। আমি এটা বলি না কাউকে নিচ্ছে না, কিন্তু আমি বলছি যে পরে নিচ্ছে, যখন গণমাধ্যম আসে পদে থাকাকালীন অবস্থায় করা যায়। জঙ্গিবাদ যেমন পুরোপুরি নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ রাখা গেছে। দুর্নীতি বিশ্বের কোন দেশে না সেটা আমি বলবো না, আমাদের উপমহাদেশের বিভিন্ন দেশে আছে। তো আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি যে এটাকে নিয়ন্ত্রণ রাখা। কারণ কোন লেভেলে কোথায় কে কোথায় করবে, আপনি যে বারবার বলছেন যে তারা করার সময় ধরা গেল কেন, সে তো প্রকাশ্যে বা কাউকে জানিয়ে করছে না। কেউ কেউ তো ফাঁক ফোকর গুলো বেরিয়ে যায়, সেটা তো আইনের ফাঁক। এই যে বলছেন যে বিচার হচ্ছে, দুদকের চেয়ারম্যান তো বলেছে যে আমরা তার বিরুদ্ধে অভিযোগনামা না হওয়ার আগে তো আমরা বলতে পারি না যে সে অভিযুক্ত। যেমন বেনজি সাহেব দেশের বাইরে আছেন, অনেকে বলছেন যে উনি দেশের বাইরে গেলেও কিভাবে, ওনার কি বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আছে? ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো কিন্তু তদন্তাধীন আছে বিষয়গুলো। দেখেন, আইনের যে বিষয়টা এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন, আমি যদি অভিযুক্ত হই আমার কিন্তু আইনের সুবিধা পাওয়ার সুযোগ থাকতে হবে, রাখতে হবে, তারপর প্রমাণিত বলা যাবে। কিন্তু যদি গোটাও করে বলে ফেলেন যে একসময় যেন বলতো যে দেশ বিক্রি করে দিচ্ছে অনেকে, দেশ চলে যাচ্ছে, বিষয়টা তা না। আমরা মনে করি দেশ অন্য যে কোনো সমস্যা এখন অনেক বেশি স্টেবল, এবং এটার সুযোগ অনেকে, এই জন্য দেশ এগিয়ে যাচ্ছে, সুযোগ অনেকগুলো সুযোগ বেড়ে যাচ্ছে। এখন যে আলোচনার বিষয়টা, যেটা এখন আমাদের এই সময়কার আলোচনা, দুর্নীতি, সরকারের পক্ষ থেকে কোনো বিষয়ে কিন্তু বলা হয় না যেটা তদন্ত করা যাবে না, মামলা করা যাবে না, বা কারো পক্ষে অবস্থান নিয়েছে এটাও কিন্তু বলা যাবে না। এই যে যেটি জনাব সোহরাব হাসান বললেন যে আসলে পদে থাকা অবস্থায় গণমাধ্যমে এই খবরগুলো, দুর্নীতির খবরগুলো আসা সম্ভব হয় না ভয় ভীতির কারণে। আমি তো বললাম, এটাকে সমর্থন করেন, প্রথমে বললাম ভয় ভীতিটা কেন? এই যে বেনজির সাহেব, এটা তো গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমে না হয়েছে, পদে না থাকা অবস্থায় এসেছে, পদ থেকে চলে গেছে। পদে, আমি তো আগে বলেছি পদে থাকা অনেক হচ্ছে, তো অনেক সাব রেজিস্ট্রার অ্যারেস্ট হচ্ছে,
অনেক বিভিন্ন কর্মকর্তা অ্যারেস্ট বেনজির আহমেদের মতো কতজনের বিরুদ্ধে এরকম হয়েছে? আমি তো বলছি 1 টাকার 100 কোটি দুর্নীতি। সাব রেজিস্ট্রার বেনজির আহমেদ তো একজন, অবশ্যই না, কিন্তু ও তো দুর্নীতি করছে। বিভিন্ন সময় পত্রিকায় দেখছি না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে না, সাসপেন্ড করা হচ্ছে না, আবার চলেও গেছেন দেশ ছেড়ে। সেটা তো থাকবে যার যার অবস্থান থেকে, কিন্তু আপনি যে বলছেন যে হচ্ছে না তা তো না। আপনার কাছে নিশ্চয়ই আমি আসবো, কিভাবে বিচার হবে এই যে যারা যারা এখন পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন, পি.কে. হালদার বলেন, মোতাজ্জেরুল ইসলাম মিঠু, স্বাস্থ্যের কথা, এগুলো নিয়ে আসলে কিভাবে বিচার হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা একটু যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। আসলে আমাদের কি প্রশাসনিক দুর্বলতা বা সক্ষমতার অভাব আছে কিনা, এই যে প্রভাবশালী বা ক্ষমতাশালীদের পদে থাকাকালীন ধরা যায় না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকেই আজকে বেনজিরের খবর দেখে খুব অবাক হওয়ার চেষ্টা বলছি এ কারণেই যে বেনজির সাহেবের এরকম কয়েকটা ফ্ল্যাট, কয়েকশো বিঘা বা একর জমি, কিংবা কয়েকটি বিও অ্যাকাউন্ট, শেয়ারের বড় বড় কারবার, ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা বা শত কোটি টাকা হবে, এটা কি খুব আশ্চর্যজনক ছিল? আমরা কি বেনজিরের সেই দাপট দেখি নাই? অনেকেই আজকে রিপোর্ট করছেন, আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখছিলাম, খুব চমৎকার রিপোর্ট। উনি কি বলেছিলেন পদে থাকার সময়, উনি কি নসিহত করেছিলেন ওনার যারা সাবঅর্ডিনেট অফিসার ছিলেন তাদেরকে। উনি বলেছিলেন, আমি 32 বছর যা চেষ্টা করেছি সেরকম পুলিশ অফিসার দেখতে চাই। তো ভয়ঙ্কর কথা, মানে 32 বছর পর আমরা যেই বেনজিরকে দেখলাম, পুলিশের সর্বস্তরে যদি এরকম বেনজির তৈরি হয়ে থাকে গত কয়েক বছরে, সেটা দেশের জন্য অশনি সংকেত তো বটেই। এবং এই প্রশ্নটি আমি তুলতে বাধ্য হচ্ছে এ কারণেই যে আপনারা নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে ক্যাসিনো কাণ্ডের একটা ধারাবাহিক কার্যক্রম আওয়ামী লীগ শুরু করেছিল। সেই সময় আমরা দেখেছিলাম আওয়ামী লীগের একদম উপজেলা, জেলা লেভেলের যারা আপনার ওয়ার্কার, যারা কর্মী, যারা তাদের ঘরেও 2000-2500 কোটি টাকার কাগজ সম্পদ, তাদের এই পরিমাণ। আমরা দেখেছিলাম যে খুব একেবারে স্থানীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা, তাদের অবিশ্বাস্য রকম সম্পদ। এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে এই দুর্নীতি বিরুদ্ধে অভিযান কিন্তু থেমে গেল। আমরা কোনো মন্ত্রী বা এমপি তো দূরেই থাক, এমনকি আওয়ামী লীগের খুব ভালো প্রভাবশালী নেতার বিরুদ্ধেও কোনো রকম কোনো অভিযোগ বা আওয়াজটিও কোথাও আর হতে দেখলাম না। সুতরাং তখনই বোঝা গেছিল যে এটার বিস্তৃতিটা এবং এটার গভীরতাটা এতই ভয়াবহ দিকে গেছে যে আপনি লোম বাঁচতে কম্বল উজার একটা কথা আছে না, এখন আপনি যদি দুর্নীতি বাজ ধরতে শুরু করেন, আপনাকে মোটামুটি লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যেতে হবে। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি না যে একজন বেনজির বা একজন আজিজ বা একজন পি.কে. হালদার বা একজন আব্দুল হাই বাচ্চু, তাদেরকে নিয়ে খুব অবাক হবার বা তাদেরকে নিয়ে আলাদাভাবে বসে আলোচনা করবার কিছু আছে। এখন কথা হচ্ছে বেনজিরেরটা সামনে এসছে। বেনজিরেরটা সামনে এসছে এ কারণেই যে দুটো প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিষয়টি সামনে চলে এসছে। এবং সামনে আসার পর যেটা হয়েছে, আমরা প্রথমেই দেখেন সরকারের রিয়াকশনটা। আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব খুব পরিষ্কার ভাষায় বলেন, ওরা আমাদের লোক না। যেই লোকটি ইউনিফর্ম পরা অবস্থায়, ওনারা যেই ভাষায় কথা না বলেছেন সেই ভাষায় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, যারা ইউনিফর্ম পরা অবস্থায় হেন কোনো উপায় নাই যেই উপায় আওয়ামী লীগকে প্রোটেকশন না দিয়েছে, আজকে হঠাৎ করে যদি বলে তারা আওয়ামী লীগের বা আমাদের কেউ না, আওয়ামী লীগ না হয় বাদই দিলাম, তারা আমাদের কেউ না, তখন তো শুনতে আশ্চর্য লাগবেই। ওইটুকু আশ্চর্য, কিন্তু এর বাইরে যা ঘটছে তাই ঘটার কথা। এবং একটি বিষয় হচ্ছে যে আমাদের কোনো প্রশাসনিক দুর্বলতা বা সক্ষমতার অভাব দেখেন কি দুদক বলেন বা যারা যারা আছে এদেরকে ধরবে দুর্নীতি ঘটার সময়কালে? বাংলা একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা আমি ওষুধ দিব কোথা। আপনার তো পুরো কাঠামোটাই ভাঙা। ভাঙা বলছি এ কারণেই যে আপনার যখন একটা দেশে মোটামুটি মোটা দাগে, একেবারে পারফেক্ট হওয়ার দরকার নাই, একটা মোটা দাগের নির্বাচন ব্যবস্থাও না থাকে এবং একটার পর একটা মেয়াদ একই সরকার থাকতে থাকে, তখন তো তাকে আসলে কিছু আজিজ, কিছু বেনজির, কিছু পি.কে. হালদার, কিছু আব্দুল হাই বাচ্চুর উপর নির্ভর করেই ক্ষমতায় আসতে এবং থাকতে হয়। না হলে আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগ এত ঐতিহ্যবাহী দল বলে দাবি করে, 75 বছরের ইতিহাস তাদের, সেখানে বদির মতন একজনকে কেন আওয়ামী লীগে নমিনেশন দিতে হয়? বদি না হলে কেন বদির ওয়াইফকে নমিনেশন দিতে হয়? রাজনৈতিক ছত্রছায়া এগুলো হয়, সার্টেনলি আমাদের সক্ষমতা আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই বদি কিংবা আনার কিংবা পাপুল, তারা কেউ ড্রাগ ব্যবসায়ী, কেউ মানুষ ব্যবসায়ী, আদম ব্যবসায়ী, কেউ আবার সোনার চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত, তারা যেভাবে মাঠটাকে দখলে রেখে
হ্যাডমবাজি করে, মাস্তানি করে, টাকা ছড়িয়ে এলাকায় দখলে রাখে, বিরোধী দলকে চাপে রাখে, প্রশাসনকে ব্যবহার করে। একইভাবে যেহেতু প্রশাসন, পুলিশ, আমি স্ট্রাকচারটাই বলছি, ফরম্যাটটাই বলছি, তারা যেহেতু ব্যবহৃত হয়, তার বিনিময়ে তারা মনে করে তোমারই তো বৈধতা নাই, ন্যায্যতা নাই ওই আসনে বসার, সুতরাং আমি যেহেতু তোমাকে ওই আসনে বসিয়েছি, আমিও আমার যা যা দরকার আমি তাই করব। সেই কারণে আপনি দেখুন লাস্ট টার্মে যখন আওয়ামী লীগের আপনার বিদেশমন্ত্রী ছিলেন মোমেন সাহেব, তিনি বলেছিলেন যে আমি দেখেছি যারা টাকা পাচার করে বা কানাডায় বেগম পাড়া তৈরি করে, তাদের মধ্যে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের সংখ্যা অনেক বেশি। এবং রাজনীতিবিদরা এখন গত কয়েক বছরে বিশেষ করে এমনভাবে আমলা কিংবা প্রশাসন যন্ত্র কিংবা পুলিশ বাহিনী ব্যবহার করেছে নিজের প্রয়োজনে এবং বিরোধী দলকে চাপে রাখবার কারণে। একইভাবে প্রশাসন বা পুলিশে যারা আছেন তারাও মনে করছেন যে তোমারই বৈধতা নাই, তোমারই ন্যায্যতা নাই, তোমাকে আমি এনে রেখেছি, সুতরাং আমার যেটুকু মানে দরকার বা যেটুকু আমার ইচ্ছা আমি সেভাবেই সেটা। এই যে আপনি বললেন যে মানে আপনার কথা যদি আমি বুঝে থাকি যে রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতিগুলো ঘটে, এটি কি এখন এই আওয়ামী লীগ সরকারের সময় ঘটছে না আগেও ঘটেছে? আমি রাজনৈতিক ছত্রছায়া ঠিক বলি, আমি যেটা বলেছি পরস্পরের কাছ থেকে অন্যায় অন্যায্য সুবিধা নেয় এবং পরস্পরকে একরকম ছায়া দিয়ে রাখে। দুর্নীতিবাজ মানে ব্যবসায়ী কিংবা পুলিশ কিংবা প্রশাসন সবসময় হয়েছে, সবসময় তো জবাবদিহিতাহীন বা ভোট ছাড়া সরকার থাকে নাই। সব সময় তো বাংলাদেশের ইতিহাসে 15 বছর 16 বছর এক সরকার, আনথিঙ্কেবল, আনবিলিভেবল, এটা এরকম হয় না, থাকে নাই। সুতরাং আপনি যত দীর্ঘ সময় ধরে এবং যত সময় যেতে থাকবে আপনার নিবর্তন তত বাড়বে, আপনার পাওয়ারে থাকবার ক্রেভিং তত বাড়বে এবং পাওয়ারে থাকতে গিয়ে আপনাকে অন্যায় বা আপনাকে অন্যায্য কাজ অতীতে যতটুকু করতে হতো তার চেয়ে বেশি করতে হবে। এবং এই সকল কিছু মিলিয়ে আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদরা তাদেরকে যেমন ছায়া দেয়, যারা এই ছায়াটা নিয়ে রাজনীতিবিদদেরকে বা সরকারকে ক্ষমতায় রাখে তারাও আবার একইভাবে তাদেরকে ব্যবহার করে। যে আমাদের একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অতিথিরা আছেন, আবারও যেতে চাই সরাসরি আলোচনা। আমি শুরুতে আবারও যেতে চাই অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। আমি এর আগেও বলেছি যত প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না, এই কথা দুর্নীতি ঘটে যাওয়ার পরে বলা হয়, কিন্তু দুর্নীতির সুযোগ বন্ধ করার আগে বা সুযোগটি বন্ধ করার জন্য এই ধরনের পদক্ষেপ আমরা দেখি না। আমি প্রশ্নটি করছি, দুর্নীতির অভিযোগ যখন কত শতাংশ বিচার হয় দুর্নীতির অভিযোগ আসার পরে, সেটি একটু যদি আপনি বলেন, কত শতাংশের বিচার অনেকে ফাঁকফোকর বলে বেরিয়ে যায়? প্রথমত একটা দুর্নীতি না, যে কোনো বিষয়ে মামলা করা, কেউ কেউ আছে যাদেরকে স্পর্শ করা যায় না, মামলা প্রমাণ করা খুব কঠিন দালিলিকভাবে, এটা বুঝতে হবে। এবং আপনি যদি 100% ভেরিফাইড না হয় আপনাকে সাজা দিতে পারবেন না। যেমন ব্যারিস্টার রুমিন ফারহান 15 বছর বলে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে, জনগণ আমলে নিচ্ছে না, যার জন্য আমাদেরকে ফেলতে পারছেন না। আপনার মনে আছে কিনা, জিয়া রহমান সাহেব তো কিল্ড হলেন, অনেকগুলি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, উনি কিল্ড হয়েছেন, তারপর 7টা সরকার কিন্তু ইলেক্টেড ছিল। কি কারণে ওনাকে চলে যেতে হলো? দুর্নীতির কারণে, হিন্দুদের তারা পাওয়া গিয়েছিল। ঠিক একইভাবে দেখেন খালেদা জিয়া 1 সাল থেকে 6 সাল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওনারা কিন্তু আমাদের 111 দিয়ে গেছিলেন, কারণ কিন্তু দুর্নীতি। দুর্নীতি কি এখন বন্ধ হয়েছে? আমরা তো 16 বছর আসি তো নাকি, তাহলে কি বোঝা যাচ্ছে দুর্নীতি হচ্ছে না? আমি তো বলি নাই হচ্ছে না, আমি বলছি আমরা জঙ্গিবাদ এক সময় কিন্তু আমাদের মূল সমস্যা ছিল, বলবো না যে হয়ে গেছে, না, আছে, নিয়ন্ত্রণ আছে। আমরা দুর্নীতি, বিশেষ করে সরকারের যে অ্যাটিটিউডটা, সরকার কিন্তু এটার পক্ষে যে না, এবং আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটাকে মানে, এবং এই দুদক, আগে এক সময় দুদক নিয়ে, আগে দুদকের নাম ছিল কি জানি, ডাকু, তখন কিন্তু এটা নিয়ে অনেক কথা হতো। সৌরভ ভাই কিন্তু প্রথমে বলেছিলেন, আমার মনে হয় এখন সে পর্যায়ে নাই। অনেকগুলি ঘটনা পত্রিকা খুললে কিন্তু আসে। আপনি যে বলছেন হয়তোবা এই পরিসংখ্যান আমি দিতে পারবো না যে সর্বশেষ বিচার কতটা হয়েছে, কিন্তু বিচারাধীন কিন্তু অনেক কিছু আছে, কারণ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বাধা দেওয়া হচ্ছে না। দুদক যেখানে মনে করছে তাদেরকে আমলে নিচ্ছে। রাঘব বোয়ালদের কত শতাংশ বিচার করা? দেখুন, রাঘব বোয়াল তো বিষয় না, মামলার আসামি, এটা কিন্তু রাঘব বোয়াল ওই ব্যাপারে তো হবে না। মামলা তো সবার জন্য সমান না,
মামলাই তার বিরুদ্ধে ওই যে বললাম না 1 কোটি টাকার দুর্নীতি আর 100 কোটি টাকার দুর্নীতি সেটা প্রমাণ করতে হবে। এটা হলো বিষয়। এখন কি আইন তো আর রাঘব বোয়ালের পক্ষে মানে সেভাবে বিবেচিত হয় না, কাউকে তো স্পর্শ করা যায় না, এটা বলার সুযোগ নাই। তাহলে এই যে ভাষায় বললেন বেনজির সাহেব অনেক কিছু করেছেন, আর উনি কি ভেবেছিলেন ওনার গায়ে কে ধরতে, এখন তো ধরে ফেলছেন। এই যে এখন পত্রিকা বিভিন্ন জায়গায় আসছে, ওনার তো চলে গেছে দেশের বাইরে। আরে উনি তো দেশের বাইরে চলে গেছে, উনি কি আসবেন? বিচার হবে না এই প্রস্তুত তো আমি দিতে পারবো না। জি, কিন্তু উনি তো আইনের আওতায় আসছেন। এই যে আজকে ওনার ওয়াইফের বিষয়গুলো কাগজে কলমে আসছে না, এগুলো তো সুযোগ আছে এখন আনার, আসছে তো। জি, তো অনেকের, আমরা তো হাওয়া ভবনের দুর্নীতি আজ পর্যন্ত দেখি নাই। হাজার হাজার কোটি টাকা ডিল হয়েছে, আমরা পেয়েছি, কোথাও পাই নাই। কিন্তু আমাদের সময় কে কি করছে এটা কিন্তু আসছে, অসংখ্য ধন্যবাদ, বিচারের আওতায় আসছে। জি, আমি একটু যেতে চাই সৌরভ হাসান আপনার কাছে। মিঠু, পিকে হালদাররা চলে গেছেন, বেনজিরও চলে গেছেন দেশের বাইরে, আসবেন কিনা, বিচারের আওতায় আসবে কিনা যেটি বলছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কালচার, তিনিও বলতে পারছেন না, সাক্ষ্য দিতে আসেন নাই। আসলে এই ধরনের ঘটনাগুলো বিচার কি আসলে হয় বা হবে বলে মনে হয়? না, আপনি প্রথমে জিজ্ঞেস করছেন যে দুর্নীতি বন্ধের বা দুর্নীতি রোধের সক্ষমতা আছে কিনা। সক্ষমতার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে সদিচ্ছা আছে কিনা। যদি সদিচ্ছা থাকতো, সদিচ্ছা থাকে, পুরোপুরি বন্ধ না করতে পারলেও নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আমাদের এখানে কোনো সরকারই সেই সদিচ্ছা দেখাননি। এটি বলবো যে বেনজিরটা হয় মানে ভয়াবহ মাত্রায় চলে গেছে তার দুর্নীতিটা বা ক্ষমতার অপব্যবহার, যেটি সরকারও এটি গিলতে পারছে না, মানে এটা মেনে নিতে পারছে না। অথবা এমন জায়গায় বেনজির হাত দিয়েছে যেটি সরকারের হয়তো প্রভাবশালীদের হাতে ঘা লেগেছে, মানে সেটা তাদেরকে কি বলে স্তম্ভিত করেছে, বিচলিত করেছে, ক্ষুব্ধ করেছে। প্রথমত হচ্ছে এই যে আমাদের দুই ধরনের, এক হচ্ছে এক কি বেনজির, তার কাছাকাছি যারা ছিলেন, তার নিম্নপদস্থ যারা, তারা কি দুর্নীতি করেননি? একজন সোহেল রানা, একজন এএসআই গুলশান বনানী থানার, তিনি কয়েক কোটি টাকা, মানে বেশ কোটি, মানে 70-80 কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন পত্রিকায় দেখলাম যে তিনি কলকাতা থেকেও চলে গেছেন, সেখানে মামলা চলছিল, জামিন নিয়ে। এখন যদি তিনি আরেক দেশে চলে যান তাহলে পিকে হালদারের মতো হবে। আর পিকে হালদার যদিও ভারতের কারাগারে আছে। মানে এই যে আরো কত গেছে, কথা হচ্ছে আমরা দুর্নীতি, হ্যাঁ ডিআইজি মিজান বা এরকম কেউ কেউ কাউসার ভাই বলতে পারেন যে একেবারে হয়নি তা না, কিন্তু এটা খুবই মানে যে ভয়াবহ পর্যায়ে দুর্নীতি চলে গেছে। আপনার দুর্নীতি সিস্টেমেটিক দুটো আছে, একটা হচ্ছে যে ব্যক্তি দুর্নীতি করলেন, আর আওয়ামী লীগ যে এখন দায় অস্বীকার করে বা বলছে যে আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, অন্যদের সরকার নেয়নি। প্রথমত হচ্ছে পদে থাকতে নেওয়া হয়নি, পদ থেকে চলে যাওয়ার পরে। আর যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা বাছাই করা হয়, অর্থাৎ কাউকে চুজ অ্যান্ড পিক অ্যান্ড চুজ, হ্যাঁ, যদি হয় যে যাকে পছন্দ হলো না তার বিরুদ্ধে নেওয়া হলো, যাকে পছন্দ হলো তার বিরুদ্ধে শত চেষ্টা করে হয় না। আব্দুল হাই বাচ্চু, তার দুর্নীতির খবর কিন্তু তিনি পদে থাকতেই। আমি একটা ছোট্ট প্রশ্ন করি যদি আপনাকে, যে অর্থনৈতিক সংকট বা বিশ্বমন্দা বা অর্থনীতি এই ধরনের যে সংকটগুলো, এর বিপরীতে আসলে দুর্নীতি অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করে? ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত করে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন যদি বাংলাদেশের দুর্নীতিটা নিয়ন্ত্রণ করা যেত বা দুর্নীতি না থাকতো, প্রবৃদ্ধি 2% বাড়ত। তাহলে এখন বুঝতে পারেন যে কি পরিমাণ। তবে বাংলাদেশেই দুর্নীতি নাই। একটা হচ্ছে যে অনেকগুলো প্রতিষ্ঠান আগে ভাবা যেত না, কিছু প্রতিষ্ঠান ভাবতো যে কেবল সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি হয়, সেবা প্রতিষ্ঠানগুলো দুর্নীতি হয়, কিন্তু ব্যাংকিং খাতে এই ভয়াবহ দুর্নীতি। মানে আপনি বলছেন যে অর্থনীতির যে হৃৎপিণ্ডগুলো সেটি যদি মানে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে, যে ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান, এনবিআর ওরকম মানে দেখেন, কিন্তু এনবিআর থেকে অনেকে সুবিধা নিচ্ছেন, অন্যায্য সুবিধা, আবার জনগণকে বা সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। এখন একটা হচ্ছে সিস্টেমেটিক যে দুর্নীতি,
এই যে বলা হয়, আমার হাতেও প্রমাণ নেই, কাউসার ভাই বলতে পারবেন বা রুমিন আপা, যে আপনি থানা পর্যায়ে বা পুলিশের নিম্ন যে কোনো পর্যায়ে আপনি যে উৎকোচ দেন, তার একটা অংশ একবার নিচ থেকে উপর পর্যন্ত যায়। সেবা প্রতিষ্ঠানগুলো এরকম অভিযোগ আছে, রাজস্ব বিভাগে অভিযোগ আছে। এই অভিযোগগুলো দেখার দায়িত্ব কার? সরকারের। আবার যাদের দেখার দায়িত্ব, এক সময় বলা হতো সদিচ্ছার অভাব, এখানে সক্ষমতা হচ্ছে সদিচ্ছা সক্ষমতা যৌথ যদি হয়। আর দুর্নীতি বিরোধী অভিযান এটি একটা মূল্যবোধের বিষয়, একটা আদর্শের বিষয়। আইন দিয়ে কিন্তু সব দুর্নীতি বন্ধ করা যায় না। কিন্তু দুর্নীতিবাজরা যদি ভয় পায়, তারা যদি ভয় পায় যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, বা তাহলে দুর্নীতিটা অন্তত কমবে। আর যদি এই বেনজিরের মতো যদি ভাবে যে আমি হচ্ছে ধরাছোঁয়ার উঠতে, আমাকে কেউ ধরতে পারবে না, তখন কিন্তু দুর্নীতিটা বাড়ে। এবং বেনজির দেখে আরেকজন করবে, আরেকজনকে দেখে আরেকজন করবে। এবং আপনি অন্য হলফনামায়, কাউসার ভাই তো শুধু প্রশাসনের কথা বললেন, হলফনামায় আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সদস্য পদে যারা প্রার্থী হয়েছেন, যারা জয়ী হয়েছেন, তাদের সম্পদের হিসাবটা দেখুন। আমি আসবো এইসব নিয়ে আরো কথা বলবো। আমরা নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই। জনাব সোহরাব হাসান বললেন যে আসলে সদিচ্ছার অভাব, সব সরকারের আমলে একটি সদিচ্ছার অভাব ছিল। সক্ষমতা, সদিচ্ছা দুটিই দরকার। এবং অর্থনীতিকে আসলে এই দুর্নীতি কতটা ক্ষতিগ্রস্ত করে, আইনজীবী, একজন আইনজীবী, আপনি সেই দৃষ্টিকোণ থেকে কি বলবেন? আমি দুজনের কথার একটু জবাব দিব। কাউসার ভাই বলেছেন যে এই তো হাওয়া ভবনে এত দুর্নীতি হয়েছে, কেউ তো ধরতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে 2 বছর 111 সরকার, যারা মোস্ট হোস্টাইল সরকার ছিল বিএনপির ব্যাপারে, তারাও হাওয়া ভবনের ব্যাপারে বহু তন্ন করে খুঁজেছে, কোনো দুর্নীতি পায়নি। বাদ দেন 111 সরকার, আওয়ামী লীগ আজকে 16 বছর ক্ষমতায়, তারাও হাওয়া ভবনের ব্যাপারে ওই বলেছে 10%, ওই বলেছে 5%, কিন্তু কোনো দুর্নীতির স্পেসিফিক অভিযোগ, দুর্নীতির স্পেসিফিক প্রমাণ আওয়ামী লীগ দেখাতে পারে নাই। প্রোপাগান্ডা বলতে হয়, রাজনীতিতে বলতে হয়, কিন্তু সেটা আসলে আপনি কতদূর বলবেন, মানুষ কতদূর গ্রহণ করবে, সেটাও প্রশ্ন। এবার ভারতের ইলেকশন আমি খুব মাইনিউটলি ফলো করছিলাম। ভারতের ইলেকশনে যখন মোদি ক্যাম্পেইন করছে, তখন আমি দেখলাম কংগ্রেস থেকে বা ইন্ডিয়া জোট থেকে বলা হচ্ছিল যে এত বছর মোদি ক্ষমতায় থাকার পরে কবে কংগ্রেস কি করেছে সেই কথা যদি এখন মোদি নিয়ে আসে, সেটা মানুষ গ্রহণ করবে না। আর সেখানে আপনি হাওয়া ভবনের কথা বলছেন, যেটার একটা দুর্নীতি, আপনার মতন একটি দানব সরকার 16 বছর একটা দুর্নীতি আপনারা দেখাতে পারেন নাই। আমি না 2-1 দিনের একটু নিউজ পড়ে, আজকের নিউজগুলো আপনাকে একটু বলি। ফার ইস্টে লোপাট 2367 কোটি টাকা, এগুলো না আমাদের গা সওয়া হয়ে গেছে, বুঝছেন? এই যে দেখলাম হেডলাইনটা, ব্যাস এটার কারা, এটার পেছনে এটাও বলে দেওয়া হয়েছে, পরিচালকের সহযোগী কারা, সব বলে দেওয়া হয়েছে রিপোর্টে। এখন তো দেখছি গণমাধ্যম দুদকের কাজ করে দিচ্ছে কোনো ক্ষেত্রে, যেটুকু সুযোগ তারা পায়। আরেকটা নিউজ লাইন, হেডলাইন হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে 1 মাসে আমানতের চেয়ে ঋণ বেশি 9 গুণ, তারল্য সংকট প্রকট, ধারে চলছে ব্যাংকগুলো। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে 29 কোটি টাকা লোপাট। চট্টগ্রামে লকার থেকে কিছুদিন আগে, এটা অবশ্য 2 দিনের খবর না, কিছুদিন আগে আপনারা দেখেছেন, চট্টগ্রামে একজন ভদ্রমহিলা 150 ভরি সোনা রেখেছিলেন তার লকারে, সেখান থেকে আইএফআইসি ব্যাংক থেকে নাই হয়ে গেছে চট্টগ্রামে। তো এই হচ্ছে দেশের অবস্থা। এখন এখানে দাঁড়িয়ে আসলে আমরা আজকে হাইকোর্টের একটা কথা আমাকে একটু অবাক করেছে, আপনি পড়ছিলেন কথাটা, যে বেনজিরের অঢেল সম্পদ দেখে হতবাক হাইকোর্ট হতবাক দেখে আমি রুমিন ফারহানা হতবাক। কেন? এই হাইকোর্ট 2 দিন আগে এমন একজন ব্যক্তি সম্পর্কে একটা রুলিং দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশ থেকে $1 বিলিয়ন দেশের বাইরে নিয়ে গেছে বলে কথা আছে। সেই ব্যক্তি একা 9টা ব্যাংকের মালিক। আই এম টকিং অ্যাবাউট এস আলম। এস আলমের ব্যাপারে হাইকোর্ট রুলিং দেয়, না আমি দুদককে তদন্ত করতে বলবো না, দুদক চাইলে তদন্ত করতে পারে। করেছে দুদক তদন্ত? হাইকোর্ট জানে না যে দুদক তদন্ত করবে না? আর যদি জেনেও থাকে দুদক তদন্ত করবে, আপনার রুলিং দিতে সমস্যা কি হাইকোর্ট? ঠিক একই রকম ভাবে এস আলমের প্রতিষ্ঠানের ব্যাপারেও হাইকোর্ট এক্স্যাক্টলি সেম রুলিং দিয়েছে। সরি, এস আলমের ব্যাপারে হাইকোর্ট বলেছিল তদন্ত করতে, অ্যাপেলের ডিভিশনের ফুল বেঞ্চ বলেছে তদন্ত করা যাবে না। তো আমরা যে
এক পুলিশের আইজিপি আর ওই সেনা প্রধান নিয়ে বসে আছি। হাইকোর্ট কি বাংলাদেশে? এই প্রশ্নটা তো তোলার সাহস আমরা রাখি না। আচ্ছা, ব্যাংকের কথা আমার ভাই একটু বলছেন। ব্যাংকে সরকার ঘোষিত মন্দরিন হচ্ছে 1,82,000 কোটি টাকা। আওয়ামী লীগ 9 সালে যখন ক্ষমতা আসে তখন ছিল মাত্র 22,000 কোটি টাকা, সেটা 1,82,000 কোটি টাকা নিয়ে গেছে তারা। আর মইনুল ইসলামের মতন যিনি লিখেন, তার কলামে লিখেছেন আমি নৌকায় ভোট দিয়েছিলাম 2018 সালে, সেই মইনুল ইসলাম বলছেন যে ব্যাংক থেকে পুরো তফসিল, মামলা ইত্যাদি 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 যদি যোগ করেন মন্দরিন 5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা। শুধু উনি না, আরো অনেক অর্থনীতিবিদ কথা বলছেন। ক্ষতি করে আমরা শেষ করতে এবং শেষ তো করতেই হবে ভাই। টাকা পাচার নিয়ে আলাপ করছিলাম, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, তারা বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয়ে যায় 7.5 থেকে 8 লাখ কোটি টাকা। 2014 জাস্ট ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে আমদানি রপ্তানির সময়। এটা কি প্রতি বছর নাকি প্রতি বছর? প্রতি বছর নো, প্রতি বছর। তো এখন এই যে টোটাল ইউ আর রাইট, 2009 থেকে 2014 পরে আর জিএফআই তথ্য দিতে পারেনি। কেন পারে নাই? কারণ বাংলাদেশ ব্যাংক আমদানি রপ্তানি তথ্য দেওয়া বন্ধ করেছে। এখন আসেন, কেন বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক? কাকে রক্ষা করার জন্য বন্ধ করলো? কার নির্দেশে বন্ধ করলো? বাংলাদেশ ব্যাংক ইটসেলফ আওয়ামী লীগের সময় যেখান থেকে অর্থ পাচার নাই হয়ে গেছে, হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে, এই খবর দেশের মানুষকে, আপনি বুঝতে পারেন জবাবদিহিতার জায়গাটা কত ভয়ঙ্কর অবস্থায় গেছে। এই সময় দেশের মানুষকে জানতে হয় 1 মাস পরে, তাও বিদেশি পত্রিকার মাধ্যমে। আপনার কাছে জি, আমরা একটু বিরতি নিতে হবে। এবং এই যে রিজার্ভ ক্রাইসিসের কথা এখন বলে, বাংলাদেশের রিজার্ভ কত? গ্রস রিজার্ভ জানতে চাচ্ছি না, বিপিএম 6 জানতে চাচ্ছি না, নেট রিজার্ভ কত বাংলাদেশে? কেন বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিক প্রবেশ নিষেধ হয়ে গেল? কি কারণে? এবং এমন একজন নিষেধাজ্ঞা দিলেন যার ইনভলভমেন্টের ব্যাপারে মোটা দাগে তদন্তে পাওয়া গেছে। আপনার কথা নিশ্চয়ই আমরা শুনবো, একটু বিরতি নিতে হবে আমাদের। হ্যাকিং এর সাথে তার ইনভলভমেন্টের ব্যাপারে। প্রিয় দর্শক, আমরা দেশ সাম্প্রতিক নিচ্ছি আরো একটু বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে আসতে চাই। আমাদের যে আজকে শিরোনাম দুর্নীতি অনিয়ম রুখবে কে, আসলে রুখবে কে? কেউ দায় নিতে চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশের বেনজিরের দায় নেবেন না, পুলিশ নেবে না, কে রুখবে? না, দায় তো নেওয়ার ব্যাপার না, বিচারের আওতায় আসছে, এখনো আসে নাই, হচ্ছে কি বলে মিডিয়া ট্রায়াল হচ্ছে, তদন্ত হচ্ছে। না, তদন্তকে অনেক ভাবে দেখতে পারে। তদন্ত হতে হতে সব ব্যাগ খালি হয়ে গেছে। অনেকগুলি কথা বললেন, দেখতে হবে 16 বছরে যে মানুষ কতটা গ্রহণ করেছে। আমি ওনার কথাটা ওনাকে ফেরত দিলাম, এবং গ্রহণ করেনি বলে তো আমরা আছি। দেখ, আমরা কিন্তু এটাকে আমলে নেই। দেখুন, রিজার্ভ নিয়ে এত দুশ্চিন্তা, সরকারের তো দুশ্চিন্তা নাই, বিরোধীরা তো দুশ্চিন্তা হচ্ছে কেন? ওনারা যখন ক্ষমতায় ছিলেন রিজার্ভ ছিল কত? হ্যাঁ, করোনার সময় যেহেতু ব্যাংক সেক্টরে বেশি টাকা আসতো, এটা বেড়ে গিয়েছিল, কিন্তু সরকারের দুশ্চিন্তা হওয়ার মতো কোনো কারণ এখনো হয় নাই। মন্দরিন, এটা নিয়ে ওনাদের দুশ্চিন্তার শেষ নেই। একটা জিনিস মাথায় রাখেন না, যে এই 2006 সালে যখন 66,000 কোটি টাকার বাজেট ছিল, তখন যে পরিমাণ ঋণ ছিল, এখন তো 7,97,000 কোটি টাকার বাজেট। ঠিক আছে, এখন আসলে আমাদের ঋণটা মন্দ হয় নাই, বরঞ্চ ওই ইকুয়েশনটা তখন ছিল 13%, এখন 11%, ওই তুলনায় কম। কিন্তু সংখ্যাটা বড় কেন? আমাদের অর্থনীতিবিদটা বড় হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রটা বড় হয়েছে, টাকার ব্যবহারটা বড় হয়েছে। এই যে ওনারা বলেন ছোটখাটো এটা তো সরকার তো সেটা আমলে নিচ্ছে তা সেটি বন্ধ করা যাচ্ছে না। দুর্নীতি নিয়ম রুখবে কে? আসলে দায়টা কে নিবে? তা আপনি কি বিষয়টা এমন যে লক করে দিলাম দুর্নীতি বন্ধ হয়ে গেল? বিষয়টা এমন না। বাংলাদেশের সচিবালয় আছে, বাংলাদেশের জেলা প্রশাসনের অফিস আছে, উপজেলা পর্যায়ে অফিস আছে। একটা উপজেলায় 17টা বিভাগের অফিস, একটা জেলাতে 23টা বিভাগের অফিস, তাই না? তো এখানে আপনি লক করে দিলে তো লক হয়ে যাবে না। তবে এটা ঠিক, আমাদেরও রাজনৈতিক সচেতনতা দরকার, সামাজিক সচেতনতা দরকার। সবকিছু একসাথে হলে কিন্তু এটা হবে, এবং ইটস এ স্লোগান, এবং আমরা কিন্তু সেটাকে সমর্থন করছি। দুর্নীতি বন্ধ করতে হবে, সরকারের সমর্থন আছে, আমাদের দলের থেকেও সমর্থন আছে, এবং এটা আমরা মেসেজটা দিচ্ছি
কেউ পার পাচ্ছে না। যে যত শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আমরা প্রত্যাশা করতে চাই যে আগামী দিনগুলোতে আসলে দুর্নীতির সুযোগ যেন বন্ধ হয়। আমরা একটু যেতে চাই সৌরভ হাসান আপনার কাছে, দুর্নীতি হতে থাকলে আসলে সুশাসন নিশ্চিত করা সম্ভব কিনা বা দুর্নীতি নিয়ম রুখবে কি, দুটি বিষয় নিয়ে যদি। সুশাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও, নির্মূল করা সম্ভব না হলেও দুর্নীতি কমে, দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এখন সুশাসনটা কারা আনবে? সুশাসন আনবে জনগণ। জনগণের সরকার থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আমাদের এখানে যারাই ক্ষমতায় আসেন তারা জবাবদিহি করতে চান না। আর এই সরকারের আমলে তো যেহেতু একটি সরকার 4 মেয়াদে ক্ষমতায়, সুতরাং জবাবদিহিটা একেবারে প্রায় শূন্যের কোটায় চলে গেছে। বিষয়টা হচ্ছে এই যে আওয়ামী লীগ বলবে বিএনপি দুর্নীতি করেছে, বিএনপি বলবে আওয়ামী লীগ করেছে, জনগণ কি বলবে? জনগণের কথা শুনুন। মানুষ এটা পছন্দ করে না। ভারতে কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের ফলাফল কিন্তু মোদি জিতেও জেতেননি, কংগ্রেস হেরেও জিতে গেছেন। সুতরাং এটি যদি আমাদের রাজনীতিকরা নিজেদের দিকে একটু তাকান, সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে একটু আত্মসমালোচনা করেন। আমি সরকারি দল বিরোধী দল উভয়কেই বলছি। আর আমাদের গণতন্ত্র সচল রাখা, গণতন্ত্রকে কার্যকর রাখার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। তাহলে কিন্তু এই একজন বেনজির তৈরি হয় না। এই প্রতিষ্ঠানগুলোই বেনজিরকে তাকে রোধ করতে পারে। দুদক বলে, নির্বাচন কমিশন বলে, ব্যাংকিং খাত বলে, যে কোনো একটা হচ্ছে জনগণের রাষ্ট্র হলে রাষ্ট্রের চরিত্র এক ধরনের হয়। আর জনগণের উপর যদি কেউ ক্ষমতাবান মনে করেন নিজেকে, তখন আর কিছু পরোয়া করেন না। আমরা এই উদাহরণ আগেও দেখেছি, এখনও দেখছি, ভবিষ্যতে দেখব না বলেই আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একদম ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে শেষ করতে চাই। দুর্নীতি নিয়ম রুখবে কে দায় নেবে? সুশাসন নিশ্চিত হতে দুর্নীতি যদি চলতে থাকে কিভাবে নিশ্চিত হবে? আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন 16 বছরে মানুষ কতটা গ্রহণ করেছে। 16 বছরে মানুষ কতটা গ্রহণ করেছে সেটা পরিমাপের একটাই গ্রহণযোগ্য মাধ্যম নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ওনারা দিয়ে দেখুক মানুষ গ্রহণ করেছে কি করে নাই। সরকারের দুশ্চিন্তা নাই, বিরোধী দল কেন চিন্তিত? দুটো কারণ। এক হচ্ছে সরকার জানে যে তাদের যারা কি পার্সন, সেটা রাজনীতিতে, সেটা ব্যবসা মহলে, সেটা প্রশাসনে, তাদের অবিশ্বাস্য অঙ্কের টাকা তাদের ঘরে আছে এবং সেই টাকাটা দেশে নাই, সে টাকাটা দেশের বাইরে আছে এবং তাদের একটা পা দেশে থাকে, একটা পা দেশের বাইরে থাকে। না হলে বেনজিরের মতন কিভাবে পুলিশের আইজিপি থাকা অবস্থায় বেসরকারি কর্মকর্তার পাসপোর্ট নিয়ে ঘুরতে পারেন? এই পাসপোর্ট অফিস কি করে ইস্যু করে? দেখেন, একটার সঙ্গে একটাকে জোড়া দিলে আপনি দেখেন হাইকোর্টের সাথে পাসপোর্ট অফিসের সাথে পুলিশ কর্মকর্তা, আপনি কিচ্ছু বাদ দিতে পারবেন না। একটার সাথে কানেক্টেড, তো লিঙ্কড আপ। সুতরাং এই হচ্ছে অবস্থা। তাদের দেশে থাকতে হবে না, এক। আর দুই হচ্ছে তারা জনগণের সরকার না। জনগণের সরকার হলে তাদের হিসাব থাকতো 5 বছর পর তাকে আবার ফিরতে হবে। মোদির মতন একটা সরকার, নানান কারণে অতি সমালোচিত, ধর্মের কার্ড খেলা সরকার, সেই সরকারটিও জানে যে তাকে ভোটে দাঁড়াতে হবে এবং সেই জন্য সে আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প চালু করতে বাধ্য হয়। আমার ভাই আরেকটা কথা বলছিলেন, এত টাকার বাজেট, বিএনপি তো মাত্র অল্প কিছু টাকা, কি 69,740 কোটি টাকার বাজেট দিয়ে গেছে। আমি জাস্ট দেখছিলাম, স্কিপ করছিলাম যে টাইম টু টাইম বাজেটের কি পরিবর্তন। 2001 সালে আওয়ামী লীগ 42,000 কোটি টাকার বাজেট দিয়েছে। আমরা যদি বলি যে আমরা 2006 সালে তো 69,740 কোটি টাকার বাজেট দিয়েছি, আমাদের তো 27,000 সামথিং কোটি টাকার বেশি বাজেট দিয়েছে। এটাই তো আসলে হওয়ার কথা, তাই না? 15 বছর তারা ক্ষমতায় আছে, সুতরাং তাদের বাজেটের পরিমাণ বাড়বে, এটাই স্বাভাবিক। ফর এক্সাম্পল 74-75 আওয়ামী লীগের প্রথম আমল, সেই সময় বাজেট ছিল 1084 কোটি টাকা। সেটাই 91 সালে বিএনপি যখন তার প্রথম বাজেট দেয় 15,584 কোটি। আমি এই অঙ্কগুলো বলছি এ কারণেই যে প্রতি বছর বাজেট বাড়ে, বাজেট কখনো কমে না, কিন্তু সেই বাজেটের অর্থ সংকুলন আপনি আসলে কিভাবে করবেন সেই প্রশ্নটাও তো মানুষের সামনে দিতে হবে। এই যে ব্যাংকগুলোকে খালি করছে, ব্যাংক থেকে আপনি ঋণ নিয়ে ব্যয় মেটাবেন বলে ভাবছেন, ব্যাংকে তো টাকাই নাই, তারুণ্য সংকট, এবং বাংলাদেশ ব্যাংক থেকে তারা টাকা নিচ্ছে, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে বাধ্য হচ্ছে এবং যেটার সরাসরি এফেক্ট হচ্ছে মূল্যস্ফীতি। দেশটাকে এমন জায়গায় আপনি রেখে যাচ্ছেন যে
এরপরে তো আমাদের এই দেশটাতে থাকতে হবে। আপনারা বিদেশে চলে যাবেন, ওনাদের প্রত্যেকের বিদেশে যাওয়ার পাসপোর্ট রেডি, সব রেডি, ন্যাশনাল রেডি, সবকিছু রেডি। কাউসার ভাই যাবেন না, একজন বা দুজন হয়তো যাবেন না বা যাবেন জানি না, কিন্তু ওনাদের সবকিছু রেডি। আমাদের এই দেশে থাকতে হবে, এই দেশে বাঁচতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে থাকবে। সুতরাং ওনারা শিক্ষা নিয়ে ৯-৬ করতেই পারেন, ঠিক ব্যাংক খাত নিয়ে যেমন ৯-৬ করলেন, শিক্ষা নিয়েও করতে পারেন। ট্রিং সাইকেল চালানো শেখাতে পারেন, তারা ঘুম থেকে উঠে কি করে বিছানা বানাতে হয় সেটাও শেখাতে পারেন, একটা ডিম কি করে ভাজতে হয় সেটাও শেখাতে পারেন। ফর গড সেক, ওনাদের বাচ্চারা তো আসলে বাংলা মিডিয়ামে পড়ে না, সরকারি স্কুল কলেজেও পড়ে না, দে ডোন্ট কেয়ার, তাদের কিচ্ছু যায় আসে না। করোনার সময় একটা শিক্ষা হয়েছিল যে যত বড় ধনী হও না কেন তুমি, দেশেই তোমাকে চিকিৎসা করতে হবে, মরতে হবে। দাফনের সময় যাদের জন্য এত চুরি করছো তাদেরকেও পাওয়া যাবে না। দাফন কি, তোমার অক্সিজেন দরকার, এই সময় তোমার স্ত্রী পুত্র কন্যা পাওয়া যাবে না। আফসোস 2 বছরে কিচ্ছু শিখি নাই। করোনা থেকে যেটা শেখার ছিল কিছুই আমরা শিখি নাই। তো যাই হোক, যারা এই দেশে হাঁচি কাশি অসুখ হলেও বিদেশে সিঙ্গাপুরে চলে যায়, ব্যাংককে চলে যায়, আমেরিকায় চলে যায়, লন্ডনে চলে যায়, তারা কি করে বুঝবে যে একটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি শহরের সরকারি হাসপাতাল, ঢাকা শহরে, ইভেন ঢাকা মেডিকেল কলেজের কথা বলছি, যে অবিশ্বাস্য অবস্থা, যে অবিশ্বাস্য মানে সিচুয়েশন সেখানে, এখানে কোনো সুস্থ মানুষ ঢুকলে অসুস্থ হয়ে যাওয়ার কথা। তো সেই জায়গাটার উন্নতি ওনারা কেন করবে? তাদের ছেলেমেয়েরা পড়ে না এই দেশে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, তারা বিদেশ, সুতরাং বুঝবে না। দুর্নীতি অনিয়ম বন্ধে দায় নিবে কিনা রাজনীতিবিদরা? রাজনীতিবিদদের দায় তো আছেই, সেই সঙ্গে আমি মনে করি যারা প্রশাসনে আছে, যারা বিচার বিভাগে আছে, যারা রাষ্ট্রের অন্যান্য অঙ্গে আছে, তাদের কারোরই দায়ের আবার কোনো সুযোগ নাই। অসংখ্য ধন্যবাদ। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, সৌরভ হাসান এবং অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকদের, সাম্প্রতিক আজ এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।